পরশুরামের হয়ে সৌরভ ও মহিতোষ মজুমদারকে চ্যালেঞ্জ করলো বলরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী তটিনী ফোন করে জানতে পায় যে কোনোভাবেই দীপালি ও তার পরিবার তটিনীকে সাহায্য করেনি। এটা শুনে অবাক হয়ে যায় তটিনী। তখনই তটিনী বলবে, তবে কে আমাদের এভাবে অদ্ভুতভাবে সাহায্য করছে? এরপরে লাট্টু এসে বলে, মাম্মি, কিছু কিছু লোক এসেছে, তারা সাহায্য চাইছে, আমি কি কিছু সাহায্য করতে পারি? তুমি কি কিছু দিতে পারো? তখন এ কথা শুনে দেখা যাবে তটিনী বলছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন নয়, অবশ্যই দেবে। এই বলে দেখা যাবে একটি একটি বাটিতে করে কিছু চাল নিয়ে এসে লাট্টু ও পিকুর হাতে দিয়ে দেয় আর বলতে থাকে, এগুলো গিয়ে ওনাদের দিয়ে এসো। এরপরে দেখা যাবে লোকগুলো গান গাইতে থাকে আর নাচতে থাকে। তখনই লাট্টু পিকু এসে বলতে থাকে, জানো জানো আমাদের পা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। আমরা আমাদের পাকে অনেক খুঁজেছি, পাইনি। আমাদের পার জন্য আমাদের অনেকটাই মন খারাপ করে, কিন্তু আমরা কোথাও আমাদের পাকে খুঁজে পাচ্ছি না। তোমরা তো গড়, তাই না? তোমরা তো দেবতা, তোমরা তো দেবী, আমার পাকে ফিরিয়ে দেবে বলো? তোমরা যদি চাও তবে অবশ্যই আমাদের পা ফিরিয়ে আসবে। তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ আমাদের পাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। আমরা আমরা অনেক করে চাই আমাদের পাকে ছাড়া আমরা সত্যি বাঁচতে পারবো না। সত্যি কখনো কখনো আমরা ভাবতে পারি না যে আমাদের পাকে ছাড়া আমাদের এই জীবনটা সারাটা জীবন কাটিয়ে দিতে হবে। তখনই দেখা যাবে পার্বতী সহ সবাই বলতে থাকে, চিন্তা করো না, তোমাদের পা অবশ্যই তোমাদের কাছে ফিরে আসবে। তখনই আড়াল থেকে বেরিয়ে আসে পরশুরাম। এরপরে লাট্টু পিকুর কান্না দেখে পরশুরাম ভেঙে পড়ে আর মনে মনে বলতে থাকে, সরি মা, আমাকে ক্ষমা করে দিস। আমি চাইলেও তোদের কাছে নিজেকে পরিচিত করতে পারছি না, তোদের সামনে গিয়ে নিজের পরিচয়টা ফাঁস করতে পারছি না। কি করব বল? আমি যদি এখন তোদেরকে সবটা জানিয়ে দিই, তবে অনেক বড় একটা বিপদে পড়তে হবে, তোদেরকেও বিপদে পড়তে হবে আর আমাকেও। এরপরে লাট্টু ও পেকুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেয় পরশুরাম। হাত বুলিয়ে বলতে থাকে, চিন্তা করো না, তোমাদের পা খুব শীঘ্রই তোমাদের কাছে ফিরে আসবে। আমি আমি তোমাদের কথা দিচ্ছি। এই বলে দেখা যাবে তখনই পরশুরাম সেখান থেকে চলে যায়। এটা দেখে অবাক হয়ে যায় লাট্টু ও পিকু। লাট্টু পিকুকে বলতে থাকে, এ দি ভাই, কে ছিল লোকটা? এরপরে যাওয়ার সময় পরশুরাম বাবা চরণে সেবা লাগে বলে যেতে থাকলে তখনই এই কণ্ঠটা শুনে ফেলে তটিনী কণ্ঠটা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, এটা কে কথা বলছিল? এরপরে দৌড়ে দৌড়ে নিচে এসে পিকুকে বলতে থাকে, এখানে কে কথা বলছিল পিকু? তখনই পিকু বলতে থাকে, আমি আমি কি বলবো মাম্মি, এখানে তো অনেকগুলো লোক এসেছিল, ওই যে তোমাকে বললাম না সাহায্য নিতে এসেছে, ওনারাই তো। তখনই দেখা যাবে তটিনী দৌড়ে তাদের কাছে যায়। তাদের কাছে গিয়ে একে একে তাদেরকে দেখতে থাকে, কিন্তু তটিনী কোনোভাবেই সেই কণ্ঠস্বর খুঁজে পায় না। এরপরেই তটিনী অবাক হয়ে বিষণ্ণ হয়ে লাট্টু পিকুর কাছে ফিরে আসার কথা ভাবে। এরপরে দেখা যাবে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে তটিনী আর বলতে থাকে, আমি কি করব? আমি তো এক মুহূর্তের জন্য ভেবেছিলাম তুমি হয়তো এখানে এসেছো, তুমি হয়তো কথা বলছো। আমি আমি তাই তো ছুটতে চলে এলাম। আমি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি কেন বুঝতে চাও না? তুমি কেন আমাকে এভাবে একা করে গেলে? এদিকে আড়াল থেকে পরশুরাম সবটা দেখছে। পরশুরাম সবকিছু দেখে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, সরি তটিনী, আমি চাইলেও তোমার কাছে গিয়ে তোমার সামনে দাঁড়াতে পারছি না। যদি সত্যি তুমি আমাকে খুন করতে না চাও, তবে আমি অবশ্যই তোমার কাছে আসবো। আর যদি তুমি সত্যি আমাকে মারতে চাও, তবে তো এটা আমি কখনোই মেনে নেব না, তাই না? এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। এটার জন্য তোমাকে শাস্তি অবশ্যই পেতে হবে। এতে এতে যাই হোক। তখনই শীতল বলতে থাকে, তুমি এখানে একদম থাকবে না। তুমি যার জন্য চোখে জল ফেলছো, যাকে দেখে এভাবে ইমোশন হয়ে পড়ছো, সেই কিন্তু তোমাকে তিনটে গুলি বিদ্ধ করেছিল। তার জন্য চোখে জল ফেলার কোনো কারণ থাকতে পারে না। তখনই পরশুরাম বলতে থাকে, শীতল, তুমি এখানে কেন এসেছো? এখানে আসাটা তোমার একদমই ঠিক হয়নি। এখান থেকে তুমি চলে যাও। তখনই শীতল বলবে, আমি তোমাকে নতুন প্রাণ দিয়েছি আর তটিনী তোমার প্রাণ কেড়ে নিতে চেয়েছিল। এদিকে তটিনী লাট্টু পিকুর কাছে এসে বলতে থাকে, তোমরা যে বললে যে তোমাদের কে কে কি কি বলছিল, বলো তো কি কি বলছিল? তখনই লাট্টু বলতে থাকে, মাম্মি, আমাদের মহাদেব আশীর্বাদ করেছে, বলেছে আমাদের পা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এ কথা শুনে অবাক হয়ে যায় তটিনী বলতে থাকে, কোথায়? আমি তো ওখানে কোনো মহাদেব দেখতে পেলাম না।
পিকু বলে, হ্যাঁ মাম্মি, ছিল তো। ওখানে একজন মহাদেব ছিল, আমি দেখেছি তো। তুমি তুমি দেখোনি? তখনই এদিকে বলরামকে মহিতোষ মজুমদার বলছে, তুমি কি বলতে চাইছো বলরাম? তোমার কথাগুলো সত্যি আমি বুঝতে পারছি না। তুমি কিন্তু ডিপার্টমেন্টের সঙ্গে বেশি বাড়াবাড়ি করো না। ডিপার্টমেন্ট যে সিদ্ধান্তটা নিচ্ছে সেই সিদ্ধান্তের সঙ্গে নিজেকে সহমত করো। তখনই বলরাম বলছে, আমার সত্যি অবিশ্বাস্য লাগছে, মনে হচ্ছে এসব পুরোটাই একটা মিসক্যারেজ তৈরি করা হচ্ছে, একটা মিস্টেরিয়াস ব্যাপার তৈরি করা হচ্ছে ইচ্ছে করে, যাতে করে তটিনীকে ফাঁসানো যায়। আর এই যে পরশুরামের প্রমোশন, এটাও কিন্তু আমি হজম করতে পারছি না। পরশুরাম পরশুরাম এভাবে হারিয়ে গেল, এর মাঝখানে সৌরভের প্রমোশন হলো, পরশুরামকে কোথায় ফেলে দেওয়া হয়েছিল অত বড় গঙ্গায়, সৌরভ কি করে জানলো যে ওই স্পটেই পরশুরামকে ফেলা হয়েছিল? ওখানে দুজন ডুবুরি নামালো, 5 মিনিট খোঁজাখুঁজি করলো, এরপরে সৌরভ শিওর হলো যে ওখানেই পরশুরামকে ফেলা হয়েছিল। বুঝলাম না সত্যি, এই গঙ্গাটা তো অনেক এরিয়া জুড়ে, গঙ্গাটা তো অনেক বড়, তবে ও কি করে বিশ্বাস করলো যে ওখানটাতেই পরশুরামকে ফেলা হয়েছে? তার মানে অবশ্যই ও এসবের সঙ্গে যুক্ত আছে। আর স্যার, আপনি কিন্তু দু নৌকায় পা দিয়ে চলছেন। আপনি ভাবতেও পারছেন না আপনি কত বড় বিপদে পড়তে পারেন। সত্যি যদি পরশুরামে কিছু হয়ে যায়, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এটা মেনে নেব না। আমি কিছুতেই মেনে নেব না, আমি কিছুতেই এটা সহ্য করব না। আমি অবশ্যই পরশুরামের খুনিকে শাস্তি দেব। যারাই এই খুনের পেছনে থাকুক না কেন, তাদেরকেই আমি শাস্তি দেব। এটা তোটেনি হোক আর অন্য কেউ। তখনই দেখা যাবে মহিতোষ মজুমদার বলতে থাকে, তোমার বাড়াবাড়ি দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আমি চাইলে তোমাকে ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড করতে পারি। এ কথা শুনে দেখা যাবে বলরাম বলতে থাকে, সাসপেন্ড করতে হলে করবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সত্যি এই সৌরভের ব্যাপারটা আমি মেনে নিতে পারছি না। আর স্যার, আপনি কি করে এমন কথা বলতে পারেন? আপনাকে দেখে আমি সত্যি অবাক হচ্ছি। আপনি তো একটা সময় পরশুরামকে ছাড়া কিছুই বুঝতেন না, পরশুরামকে আপনার সব থেকে ফেভারিট অফিসার বলতেন, সবার থেকে বেশি ভালোবাসতেন। আর আজকে সেই পরশুরামের অনুপস্থিতিতে আপনার একই রূপ দেখছি আমি। আপনিও কি তবে এই ছেলেটার সঙ্গে হাত মিলিয়েছেন? সত্যি টাকার কাছে সবকিছুই বিক্রি হয়ে যায়। তখনই মহিতোষ মজুমদার বলতে থাকে, আমি তোমাকে এখানে এখানে দাঁড়িয়ে রেখেছি, তোমার এটা ভাগ্য। আমি কি করতে পারি তোমার কোনো ধারণা নেই। তখনই বলরাম বলতে থাকে, কি করবেন স্যার? কিচ্ছু করতে পারবেন না। এরপরে সৌরভ বলরামের কলার চেপে ধরে বলতে থাকে, কি করতে পারি আর কি করতে পারি না, সেটা যদি তোকে একবার দেখায়, তুই যদি একবার দেখতে পাস, তবে বুঝতে পারবি সত্যি আমরা কিছু করতে পারি কিনা। এরপরে দেখা যাবে মহিতোষ মজুমদার বলছে, সৌরভ, এরকম করে ব্যবহার করো না, ছেড়ে দাও ওকে। এরপরে বলরামকে বলতে থাকে, আমি তোমাকে শোকজ করব, আমি তোমাকে আর মায়াকে শোকজ করব। আমার একটা কাজ আছে, সে কাজে আমি বেরোচ্ছি। কাজ থেকে ফিরেই আমি তোমাদের দুজনকে শোকজ করে দেব আর তোমাদের সাসপেন্ড করে দেব। তোমরা ডিপার্টমেন্টের বিরুদ্ধে কথা বলছো, তোমরা একজন ক্রিমিনালের হয়ে কথা বলছো। তো তিনি গাঙ্গুলি কত বড় ক্রিমিনাল, ওর বিরুদ্ধে সমস্ত এভিডেন্স আছে আমাদের কাছে। তার বিরুদ্ধে তুমি কি করে কথা বলতে পারো বলো? তার হয়ে কেন কথা বলছো? তুমি একজন আইনের লোক হয়ে একজন অপরাধীকে কেন গাইড করতে চাইছো? এটার জন্য তোমাকে আমি উপযুক্ত শাস্তি পাইয়ে দিতে পারি। এ কথা শুনে সৌরভ মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, একদম ঠিক হয়েছে, এই ছেলেটাকে এভাবে শায়েস্তা দিতে করতে হবে, তা না হলে কিছুতেই হবে না। এই ছেলেটা অতিরিক্ত বার বেড়ে গেছে। এরপরে বলরাম বলতে থাকে, আপনার যা খুশি আপনি করতে পারেন, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আমার বন্ধুকে যারা যারা এভাবে মারার চেষ্টা করেছে তাদের আমি কাউকেই ছাড়বো না। এরপরেই মহিতোষ মজুমদার সেখান দিয়ে স্পেশাল ব্রাঞ্চ থেকে বেরোবে, ঠিক তখনই মহিতোষ মজুমদারের ফোনে একটি ফোন আসে। আর ফোন আসতেই দেখা যাবে ওপাশ থেকে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কি ব্যাপার মিস্টার মজুমদার, ওদিকে কই খবর? তখনই মহিতোষ মজুমদার বলবে, চিন্তা করবেন না, সবকিছু ঠিকঠাক ভাবে চলছে, একদম ভাববেন না, আপনাদের ভাবার কোনো কারণ নেই। তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, পরের কেসটা এমন ভাবে সাজাবেন কোনো যেন হিন্ট না দিতে পারে, কোনো যেন অ্যালিগেশন না দিয়ে ওকে ওখান থেকে না নিয়ে যেতে পারে, কথাটা যেন মাথায় থাকে। তখন এই কথা শুনে দেখা যাবে মহিতোষ মজুমদার বলতে থাকে, চিন্তা করবেন না, সবকিছু একদম রেডি আছে, সবকিছু ঠিকঠাক ভাবে করা আছে, সময় মতো শুধু শুধু পেস্ট করার দরকার। তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ঠিক আছে, আমি কিন্তু তবে নিশ্চিন্তে থাকি। এরপরেই ফোন কেটে দিলে জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জির বাড়িতে আসে। এরপরেই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর বলছে, খেলাটা অন্যদিকে ঘুরবে, কেউ জানে না খেলাটা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, কোন দিকে রূপ নিচ্ছে।
এদিকে দেখা যাবে জিৎ মুখার্জি ও বাবিন এসে দরজায় দাঁড়ালে তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কি ব্যাপার মিস্টার মিস্টার মুখার্জি, আপনি এখানে কোনো কি উদ্দেশ্য নিয়ে এসেছেন নাকি কোনো রকম কোনো কথা আছে, থাকতে বলতে পারেন, কোনো সমস্যা নেই। এ কথা শুনে দেখা যাবে জিৎ মুখার্জি বলতে থাকে, আপনাকে দেখে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি কি করে এত তাড়াতাড়ি নিজেকে নিজেকে বাঘ থেকে বিড়াল বানিয়ে ফেললেন বলুন তো। তখন এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, অনেক সময় কিছু পেতে গেলে কিছু দিতে হয়, অনেক সময় একটি একটি ছোট্ট কাঁটাকে উপড়তে গেলে বড় কিছুর দরকার হয় না, ছোট্ট একটি কাঁটা যথেষ্টই হয়ে যায়। তখনই এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি তটিনীকে এমনি এমনি বাঁচাচ্ছি না, তটিনীকে বাঁচানোর পেছনেও আমার উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যটা শুধুমাত্র জানি আমি, কেউ নয়, কেউ জানে না, শুধুমাত্র আমি জানি, আমি ছাড়া এই উদ্দেশ্যটা আমি এখনো কাউকে জানাইনি। এ কথা শুনে দেখা যাবে সবাই অবাক হয়ে যায়। এরপরে জিৎ বলতে থাকে, আপনি তো প্ল্যান করে ওকে মেরেছিলেন, পরশুরামকে মেরেছিলেন, তবে এখন তটিনীকে বাঁচানোর চেষ্টা, এটার মানে কি সত্যি করে বলুন তো, এটার কি কোনো জটিলতা আছে? তখনই দেখা যায় এ কথা শুনে কেউ কথা বলে না। এরপরে দেখা যাবে বলরামকে পরশুরাম ফোন করলে অবাক হয়ে যায় বলরাম বলতে থাকে, কে আপনি? তখনই ওপাশ থেকে বলতে থাকে, বাবা ভোলানাথের চরণের সেবা লাগে। এ কথা শুনে অবাক হয়ে যায় বলরাম বলতে থাকে, এসবের মানে কি, কে আপনি? তখনই পরশুরাম নিজের আর শরীরের যত রকম সমস্যা হয়েছিল সবকিছু একে একে বলতে শুরু করে। তখনই এ কথা শুনে অবাক হয়ে যায় বলরাম বলতে থাকে, কে আপনি? তখনই পরশুরাম বলতে থাকে, আমি আমি কে সবটা জানাবো আমি তোমাকে। তখনই এ কথা শুনে বলরাম বলতে থাকে, আপনি আপনি এসব কি বলছেন? এরপরে পরশুরাম সবকিছু বলতে থাকে, কি করে তার সঙ্গে কি ঘটেছিল, কি করে তাকে শুট করা হয়েছিল, তাকে তুলে নিয়ে জলে ফেলা হয়েছিল, তাকে বাঁচানো হয়েছিল, তার ওয়াইফকে ফাঁসানো হয়েছে, সবকিছুর পেছনে যে আছে সবার নাম সহ সবকিছু ডিটেলসে বলতে থাকে পরশুরাম। এ কথা শুনে অবাক হয়ে যায় বলরাম সবকিছু বুঝতে পেরে যায়। তখনই বলরাম মনে মনে বলতে থাকে, আমি জানতাম বন্ধু, তুই কখনো মরবি না, তুই অবশ্যই বেঁচে থাকবি, তুই মরতে পারিস না, তোকে আমি কখনো হারাতে চাই না। এরপরেই পরশুরাম বলতে থাকে, জানিস আমি অনেক কষ্ট পেয়েছিলাম যখন দেখেছিলাম তটিনীর হাতে রিভলভার। আমি এক মুহূর্তের জন্যই ভেবে নিয়েছিলাম তটিনী শুটটা করেছে, কিন্তু পরে বুঝতে পারলাম যে তটিনীকে পুরোপুরিভাবে ফাঁসানো হয়েছে। এরপরেই বলরাম সেখান থেকে বেরিয়ে এসে দেখা যাবে পরশুরামকে বলতে থাকে, তুই এভাবে এভাবে কি করে বেঁচে গেলি, তোকে কে বাঁচালো? তখনই পরশুরাম বলতে থাকে, সে অনেক কথা, তোকে আমি পরে সবটা বুঝিয়ে বলবো। সে অনেক অনেক বড় বড় ঘটনা ঘটেছে জানিস, শীতল যদি না থাকতো তবে আজকে আমি কিছুতেই বেঁচে থাকতে পারতাম না। ওরা আমাকে যেভাবে মেরেছিল, আজকে যদি শীতল না থাকতো আমি তোর সঙ্গে এভাবে কথা বলতে পারতাম না। তোর বন্ধু এত সহজে মরবে না, তোর বন্ধু তো কই মাছের জান, জানিস না তুই? তখনই বলরাম বলতে থাকে, আমি জানতাম তোর কিচ্ছু হতে পারে না, তোকে আমি পুরোপুরি ভাবে বিশ্বাস করেছি। এরপরে এ কথা শুনে পরশুরাম বলবে যে, হ্যাঁ, আমি তোকে তোকে বিশ্বাস করি বলেই তোর কাছে ফোনটা করেছি, কিন্তু এ কথাটা মাথায় রাখবি, পুরোপুরি ভাবে মাথায় রাখবি, কথাটা যেন কেউ না জানে, কারো কান অব্দি যেন না পৌঁছায়, পুরোটাই গোপন থাকবে। এরপরেই পরশুরামের কথা শুনে বলরাম বলবে, হ্যাঁ ঠিক আছে, আমি তোকে কথা দিতে পারি, এ কথাটা দোকান হবে না, সবটাই আমার মাঝে থাকবে, আমি সবটা নিজের মাঝে রাখবো, কখনো কাউকে বলবো না। তখনই পরশুরাম বলতে থাকে, ঠিক আছে, আমি তোকে সবটা জানাবো, আমার সঙ্গে কি ঘটনা ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কে ঘটনাগুলো ঘটিয়েছিল, সমস্ত আমি আগে তটিনীর ব্যাপারটা সলভ করি, তারপরে সবটা তোকে জানাবো। এরপরে বলরাম বলতে থাকে, সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস, নিজের শরীরটার যেন আর কোনো ক্ষতি না হয়। আমার মনে হয় মহিতোষ মজুমদার ও সৌরভ মিলে এই চক্রান্তটার সঙ্গে পুরোপুরিভাবে যুক্ত। আর সৌরভ আর মহিতোষ মজুমদার জানিস আমাকে আর মায়াকে সাসপেন্ড করতে চাইছে, ওরা আমাদের শোকজ করবে, ওরা নাকি আমাদের টেলিতে নিয়ে গিয়ে শোকজ করবে ডিপার্টমেন্টের সামনে। আমিও বলেছি যাই করুক না কেন, আমি দরকার হলে ডিপার্টমেন্ট ছেড়ে দেব, কিন্তু আমি কিছুতেই ওদের সঙ্গে মিলে তোর
তোর শেষ কার্য করতে পারবো না। তখনই পরশুরাম বলতে থাকে, স্যার যদি সত্যি এমনটা করে থাকে, স্যার যদি এসবের সঙ্গে যুক্ত থাকে, তবে আমি স্যারের মুখোমুখি অবশ্যই দাঁড়াবো। স্যার কেন এমনটা করলো, কেন এই জঘন্য কাজটা করলো, সেটা অবশ্যই আমি জানার চেষ্টা করব। এরপরে দেখা যাবে এ কথা শুনে বলরাম বলতে থাকে, চিন্তা করিস না ভাই, চিন্তা করিস না, তুই অতি শীঘ্রই সমস্ত কিছু সলভ করে ফিরে আসতে পারবি। তোর প্রতি আমার পুরোপুরি বিশ্বাস আছে। আমি তোকে পুরোপুরি ভাবে বিশ্বাস করি যে তুই ভালোভাবে ভালোভাবে ফিরে আসতে পারবি। তখনই বলরাম বলতে থাকে, বলরামের কথা শুনে পরশুরাম বলবে, হ্যাঁ, আমি আমি অবশ্যই ফিরবো, অবশ্যই ফিরবো আমার বাচ্চাগুলোর কাছে। আমি অবশ্যই ফিরবো, চিন্তা করিস না, আমি খুব শীঘ্রই ফিরছি।